প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। এই করোনা ভাইরাসের কারণে আমরা বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারতেছি না। তাই আমাদের সম্মানিত প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষিকার নির্দেশ ক্রমে আমরা অনলাইনে ক্লাস পরিচালনা করতেছি। আজকে আমি তোমাদের জন্য আলোচনা করব নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন এই অধ্যায়ে আমাদের আলোচ্য বিষয় থেকে আমরা যে বিষয়গুলো শিখতে পারবো সেগুলো হচ্ছে যে যোজ্যতা ইলেকট্রন সম্পর্কে আমরা ধারণা পাবো, যোজনী সম্পর্কে আমরা ধারণা পাবো, যৌগমূলক সম্পর্কে ধারণা পাবো, নিষ্ক্রিয় গ্যাসের নিষ্ক্রিয়তার কারণ সম্পর্কে জানতে পারবো। সর্বোপরি আমরা আয়নিক বন্ধন আজকে ব্যাখ্যা করতে পারবো। তো আমরা মূলত আমরা যেহেতু দীর্ঘদিন রসায়ন ক্লাস করেছি, তা আমরা মৌল সম্পর্কে জানি। আমাদের পর্যায় সারণীতে 118টি পর্যন্ত আবিষ্কৃত মৌল আছে। এই 118টি মৌলের 118টি ভিন্ন ভিন্ন পরমাণু আছে। এই পরমাণু সমূহ এক বা একাধিক পরমাণু দিয়ে সকল পদার্থ, অর্থাৎ আমাদের যে পরমাণুগুলো আছে সেখান থেকে এক বা একাধিক নিয়ে এই পদার্থগুলো আমরা যা দেখতেছি চারপাশে এগুলো গঠিত হয়েছে। এখন এই যে এক একটা মৌল, আমরা যে মৌল সম্পর্কে জানি, আমরা কয়েকটা মৌলের নাম একটু লিখি। যেমন ধরো কার্বন, তুমি লিখতে পারো নাইট্রোজেন, অক্সিজেন, সোডিয়াম, আর লিখতে পারি ক্লোরিন। এই মৌল সম্পর্কে তোমরা ইতিমধ্যে জেনেছো এবং এই মৌলগুলো পর্যায় সারণী কোথায় অবস্থান করে সেটাও জানো, কারণ তোমরা ইলেকট্রন বিন্যাস পাও। আজকে আমরা এই ইলেকট্রন বিন্যাস একটু করে আলোচনা করব। সর্বোপরি আমরা আজকে আলোচনা করব এই কার্বন কখনো কখনো দেখবে যে অক্সিজেনের সাথে যুক্ত হয়, সোডিয়াম আবার গিয়ে কখনো ক্লোরিনের সাথে যুক্ত হয়, আবার কখনো অক্সিজেনের সাথে সোডিয়াম যুক্ত হয়। এভাবে একটি মৌল অপর মৌলের পরমাণুর সাথে কিভাবে যুক্ত হয়, এই যুক্ত হওয়া এটাই হচ্ছে যে কিভাবে কি শক্তির বলে এরা বন্ধনে আবদ্ধ আছে, সেটাই আমরা আজকে আলোচনা করব। তা আজকে আমাদের পাঠ হচ্ছে যে রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন হলো যে আকর্ষণ শক্তির মাধ্যমে অণুতে দুটি পরমাণু পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। যেমন ধরো তুমি একটা পানি লিখলা, পানির সংকেত হলো H2O। এখানে দেখো হাইড্রোজেনের দুটি পরমাণু একটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত আছে। যে শক্তির মাধ্যমে এটা আছে এটাকে বলা হয় রাসায়নিক বন্ধন। এই বন্ধন আমাদের যদি আমরা লিখি বন্ধন কত প্রকার বা বন্ধন কয়ভাবে আছে আমাদের পাঠ্য বইয়ে, আমাদের বইতে যে বন্ধনগুলো আলোচিত আছে সেগুলো হলো আয়নিক বন্ধন। প্রথমটা কি? আয়নিক বন্ধন। সমযোজী বন্ধন আছে, সমযোজী বন্ধন। তারপরে তোমরা বলতে পারো ধাতব বন্ধন, সেটাও আলোচিত হয়, ধাতব বন্ধন। এছাড়াও আমরা আরো আছে সন্নিবেশ সমযোজী বন্ধন, হাইড্রোজেন বন্ধন। তা আমরা আজকে মূলত আলোচনায় যাব এই আয়নিক বন্ধনকে আলোচনায় আনবো। এটা আলোচনার জন্য আমাদের যে বিষয়গুলো আনুষঙ্গিক আলোচনার দরকার, তার মধ্যে প্রথমে আসে যোজ্যতা ইলেকট্রন। এখন আমরা আলোচনা করব যোজ্যতা ইলেকট্রন সম্পর্কে। এটা বোঝার সুবিধার্থে আমরা একটু কিছু মৌলের ইলেকট্রন বিন্যাস করে নিই। যেমন ধরো আমি এখানে লিখলাম লিথিয়াম, পারমাণবিক সংখ্যা 3। তাহলে তোমরা একটু আমার সাথে সাথে ইলেকট্রন বিন্যাসটি করো। এটা ইলেকট্রন বিন্যাস 1s2 2s1। সোডিয়াম অতি পরিচিত একটি মৌল, এটা ইলেকট্রন বিন্যাস যদি তুমি করো তাহলে তোমরা আশা করি করতে পারবে। তোমরা লিখে ফেলো খাতায়। তাহলে এখানে দ্বারা 1s2 2s2 2p6, তাহলে আমাদের গেল 2 4 6 10টা চলে গেল, তাহলে আর থাকে 3s1।
একইভাবে ক্লোরিনেরটা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা লিখতে পারি 1s2 2s2 2p6 3s2 3p5। তাহলে আমরা ঠিক আছে কিনা একটু দেখে নেব। 2 2 4 10 12 12 5 17। তাহলে ইলেকট্রন বিন্যাস থেকে এখন আমরা কিভাবে যোজ্যতা ইলেকট্রন বের করব। যোজ্যতা ইলেকট্রন বের করার হচ্ছে যে তার যোজ্যতা স্তর অর্থাৎ তার সর্বশেষ কক্ষপথটা সম্পর্কে আমাদের জানতে হবে। এখানে আমরা একটু লিখছি কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে, যেহেতু আমরা ইলেকট্রন বিন্যাস অলরেডি করে ফেলেছি, সর্বশেষ কক্ষপথে। তাহলে আমরা সর্বশেষ কক্ষপথটা একটু আইডেন্টিফাই করি। আমাদের যে সর্বশেষ কক্ষপথ, এটার জন্য সর্বশেষ কক্ষপথ এটা, এখানে সর্বশেষ কক্ষপথ 3s1, এখানে সর্বশেষ কক্ষপথ এটা। তাহলে আমরা সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ থাকে এই সংখ্যাগুলোকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন সংখ্যা। তার মানে কোন মৌলের তুমি ইলেকট্রন বিন্যাস করবে, করার পরে সেখানে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন কয়টি আছে সেখানে দেখবে। যেমন ধরো এখানে তুমি যেহেতু দাগ দিয়েছো, এখানে কিন্তু সর্বশেষ ইলেকট্রন আছে একটি, এটার বেলায় কিন্তু আছে একটি, ক্লোরিনের বেলায় কিন্তু আছে কয়টি 2 যোগ 5, তাহলে কয়টি হয় 7টি ইলেকট্রন আছে। তাহলে এই যে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বা ইলেকট্রন সমূহকে বলা হয় যোজ্যতা ইলেকট্রন সংখ্যা। তাহলে তোমাকে যদি আমি জিজ্ঞেস করি লিথিয়াম, লিথিয়ামের যোজ্যতা ইলেকট্রন কয়টি আছে স্যার, তুমি বলবে স্যার একটি। যদি বলি ক্লোরিন, ক্লোরিনের কয়টি আছে স্যার, তাহলে তুমি বলবে 7টি। যোজ্যতা স্তরের ইলেকট্রন অর্থাৎ সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন গুলো ছিল সেখান থেকে আমরা এখন যোজনীর ধারণাটা নেব। দেখো অনুঘটন কিভাবে হয়। এখানে লিখছি আমরা বিভিন্ন মৌলের পরমাণু সমূহ একে অপরের সাথে সর্বশেষ কক্ষপথের, দেখো সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বলতে কোন ইলেকট্রনকে বোঝায়, যোজ্যতা স্তরের ইলেকট্রনকে বোঝায়। এই ইলেকট্রন কি হয় বর্জন করে কেউ, কেউ গ্রহণ করবে, অথবা ভাগাভাগি। ভাগাভাগি মানে কি শেয়ার করে নেওয়া। ভাগাভাগির মাধ্যমে কি গঠন করে অণু গঠন করে। কি গঠন করে স্যার অণু গঠন করে। তাহলে যোজ্যতা স্তরের ইলেকট্রনই বর্জন করে ওখান থেকে, অথবা গ্রহণ করে, অথবা কি করে নেয় শেয়ার করে নিয়ে কি করে আরেকটা পরমাণুর সাথে বন্ধনে আবদ্ধ হয়, অর্থাৎ অণু গঠন করলো বা যৌগ গঠন করলো। তাহলে আমরা কি বলতে পারি অণু গঠন কালে কোন মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে বলা হয় যোজনী। যেমন ধরো আমি তোমাকে এখানে দেখাই, যেমন তুমি দেখো এখানে অক্সিজেন, আমরা যদি হাইড্রোজেনের যোজনী আমরা জানি যে 1, তাহলে আরেকভাবে আমরা সংজ্ঞাটা দিতে পারি। সেটা হলো যে কোন মৌলের একটি পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত থাকতে পারে। কোন মৌলের একটি পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণুর সাথে কি থাকতে পারে যুক্ত থাকতে পারে, সেটাও কিন্তু মৌলের যোজনী। যেমন দেখো তুমি এখানে অক্সিজেন দুটি হাইড্রোজেনের সাথে যুক্ত আছে, তাহলে অক্সিজেনের যোজনী, অক্সিজেনের যোজনী হবে কত 2। একইভাবে তুমি যদি লিখো মিথেন CH4, তাহলে এখানে হাইড্রোজেন কয়টি স্যার 4টি, তাহলে কার্বনের যোজনী কত বলবে তুমি, কার্বনের যোজনী বলবে 4। তাহলে আমরা যোজনীর সংখ্যা কিন্তু আরেকটা পেলাম, সেটা হচ্ছে যে হাইড্রোজেন যোজনী 1, সেটা আমরা ধরে নিলাম। কোন মৌলের একটি পরমাণু যতগুলো হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়। তো তুমি বলতে পারো স্যার সবসময় কি হাইড্রোজেন দিয়ে বলবো, না সবসময় হাইড্রোজেন দিয়ে বলার দরকার নেই, তুমি চাইলে ক্লোরিন দিয়ে বলতে পারো। অর্থাৎ যাদের যোজনী 1 সেই সংখ্যাটা কতগুলো অর্থাৎ যতটা হাইড্রোজেনের সাথে যুক্ত হতে হয় সেটাই তার যোজনী নির্দেশ করবে। যোজনী কিন্তু আরো অনেক ধরনের সংজ্ঞায়িত করা যায়। সেটা হচ্ছে যে মৌলের সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন সংখ্যাও কিন্তু তার যোজনী। যেমন আমরা এখানে আসি যোজনীর সংজ্ঞায়, আমরা আমাদের পাঠ্য বইতে যেটা উল্লেখ আছে সেটা আমরা লিখলাম। অণু গঠনকালে কোন মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু কি হওয়া যুক্ত হওয়া, এই যুক্ত হওয়ার ক্ষমতাকে বলা হয় তার যোজনী।
এবার আমরা যোজনী সম্পর্কে জানলাম। যোজনীতে আমরা কি পেলাম? হাইড্রোজেনের যোজনী 1, লিথিয়ামের যোজনী 1, সোডিয়ামের যোজনীও 1। এখানে আমরা আরেকটু সহজভাবে বলতে পারি, গ্রুপ 1-এ যাদের সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে তারা গ্রুপ 1 এর মধ্যে আছে, অর্থাৎ s অরবিটাল যদি একটি থাকে। এখন এই একটি ইলেকট্রনে তার যোজনী, অর্থাৎ সর্বশেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রন বললো সেটাও তার যোজনী, অথবা ধাতুর ক্ষেত্রে যতগুলো ইলেকট্রন দান করে সেটাও কিন্তু তার যোজনী। এভাবে আমরা এখানে কতগুলো যোজনী লিখলাম। এখন আসি আমরা যৌগমূলক। একটু লক্ষ্য করলে তোমরা দেখবে এখানে অ্যামোনিয়াম, এই অ্যামোনিয়াম আয়নের এই যোজনী কিন্তু 1, যেটা এদের সাথে মিলে যায়। আবার দেখো কার্বনেট আছে, সালফেট আছে, এদের যোজনী 2, এখানেও 2। তাহলে দেখো যাদের যোজনী 2 এর মতো অবস্থা, অর্থাৎ যোজনী হিসাব করলে এটাও 1, এখানে গেল 1। আবার যদি এটা 2 ধরি এটাও 2 বা অক্সিজেনের 2 ভাবে। তাহলে আমরা কি বলতে পারি? এখানে কিন্তু একটা না, একটা মৌল না, একের বেশি। তো এই জন্য আমরা এখানে লিখলাম একাধিক মৌলের কতিপয় পরমাণু। দেখো এখানে একাধিক মৌল আছে, পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক অথবা ঋণাত্মক আদান বিশিষ্ট। দেখো আদান কিন্তু ধনাত্মক হতে পারে, আবার ঋণাত্মক হতে পারে। আদান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ, একটা পরমাণু গুচ্ছ তৈরি করে, এবং এটি একটি মৌলের ন্যায় কি করছে? আচরণ করছে। এখানে যেমন ধরো সোডিয়ামের যোজনীয় 1, এটার যোজনীয় 1। যদি এখানে অক্সিজেন হিসাব করি তাহলে 2, এটার যোজনী কত দেখাচ্ছে? 2। তাহলে একটি পরমাণু নিয়ে কি করছে? আচরণ করছে। এই ধরনের পরমাণু গুচ্ছ, এই যে এগুলোকে বলা হয় যৌগমূলক। তাহলে যৌগমূলক মানে একটা পরমাণু গুচ্ছ, যেখানে কতিপয় পরমাণু বা আয়ন একটার সাথে একটা মিলিত থাকবে, কিন্তু এদের আদানটা ধনাত্মক বা ঋণাত্মক আদান বিশিষ্ট হতে পারে। একটি পরমাণু গুচ্ছ যখন তৈরি করবে, একটি মৌলের মতো যদি আচরণ করে, তখন এই পরমাণু গুচ্ছটাকে বলা হয় যৌগ। ধরো তোমরা এখন আমরা যেমন ধরো আমি একটা সংকেত লিখলাম সোডিয়াম ক্লোরাইড, আর এখানে লিখলাম ক্যালসিয়াম ক্লোরাইড। তো তুমি বলতে পারো স্যার এখানে 2 দিলেন, এখানে ক্লোরিন, কিন্তু 2 দিলেন না কেন? তাহলে আমাদের এই যে লেখা হলো এগুলো আসলে যোজনী হিসাব করে লেখা হয়েছে। তো দেখো এখানে আমি যদি বলি ধরো একটি মৌল যার যোজনী হচ্ছে যে যোজনী ধরলাম x, বি আরেকটি মৌল যার যোজনী ধরলাম y। তাহলে সংকেতটা কি হবে? সংকেতটা হবে এর কেন আসবে বি এর যোজনীটা, আর বি এর সাথে আসবে এর যোজনীটা। তাহলে দেখা যাক সেভাবে কি হয়। আমাদের এখানে লেখার পরে কিন্তু x এবং y এর মধ্যে কোনো কমন সংখ্যা থাকলে বা গসাগু থাকলে সেটা দিয়ে কিন্তু ভাগ দিতে হবে, যদি না থাকে বরাবরই থাকবে। যেমন ধরো আমি যে লিখলাম সোডিয়াম আর ক্লোরিন, তো স্যার সোডিয়ামের যোজনী ছিল 1, ক্লোরিনের যোজনী ছিল 1। আমরা এখান থেকে দেখে নিতে পারি সোডিয়ামের যোজনী 1, আবার ক্লোরিন আমরা এখানে লিখিনি, আমরা এখানে লিখতে পারি ক্লোরিন, ক্লোরিনেরও কত? 1। তাহলে একটা আরেকটাতে দাও, এটার যোজনীটা এখানে দিলাম, এটারটা এখানে। তাহলে যেহেতু 1 সংখ্যাটা আমরা না দিলেও বুঝতে পারি, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা আসলে লিখতে পারবো, এটাকে আমরা লিখি সোডিয়াম ক্লোরাইড। মানে এখানে কোন সংখ্যা নাই, মানে এখানে কত আছে? 1 আছে। এরপরে আমরা যে লিখলাম ক্যালসিয়াম এবং ক্লোরিনের বিষয়ে, ক্যালসিয়ামের যোজনী ছিল 2, ক্লোরিনের কত? 1। তাহলে এই দুজন কোনো কমন সংখ্যা নাই, অর্থাৎ 1 ও 2 এর মধ্যে ভাগ চাই না, তো 1 ছাড়া অন্য কোনো নাই গসাগু। তাহলে এইটা এখানে চলে আসবে আর 1টা এখানে আসবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি কি CaCl2, অর্থাৎ 1টা এখানে নাই, কিন্তু 1 আমরা মনে মনে আছে ধরে নেব। তার মানে এটা ক্যালসিয়াম ক্লোরাইড। এই যে দেখছো এখন কি
নিষ্ক্রিয় গ্যাস পর্যায় সারণীর গ্রুপ নাম্বার 18-তে অবস্থিত। এগুলোর নাম হলো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন। আমরা আবার একটু বলি, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন। এখানে দেখো ইলেকট্রন বিন্যাস যখন করলাম, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2, অর্থাৎ তার প্রথম কক্ষপথেই দুটি ইলেকট্রন আছে, আর কিন্তু নেই। নিয়নের বেলায় 1s2, 2s2, 2p6, তার সর্বশেষ কক্ষপথে এখানে কিন্তু 2 যোগ 6, তাহলে কত আছে? 8টি ইলেকট্রন আছে। তারপর আর্গনের বেলায় 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারও একে সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে স্যার? 8টি ইলেকট্রন আছে। একইভাবে তুমি যদি ক্রিপ্টনটাও যাও, তাহলে তাও দেখতে পারবে সর্বশেষ কক্ষপথে কিন্তু কয়টি ইলেকট্রন আছে? 8টি ইলেকট্রন আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হিলিয়ামের সর্বশেষ কক্ষপথে 2টি আছে। এই 2টি ইলেকট্রন থাকলে সর্বশেষ কক্ষপথে 2টি থাকে, সেটাকে বলা হয় দ্বিত্ব। আর অন্যান্য যেগুলো আছে এগুলো সর্বশেষ কক্ষপথে কয়টি আছে? 8টি। এই সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকলে সেটাকে বলা হয় কি? অষ্টক। তাহলে আমরা সর্বশেষ কক্ষপথে সর্বশেষ শক্তি স্তরে 2টি থাকলে দ্বিত্ব, 8টি থাকলে কি? অষ্টক। এই দ্বিত্ব ও অষ্টক পূর্ণ থাকার কারণে নিষ্ক্রিয় গ্যাসগুলো অন্য কোনো মৌলকে কি করে না? ইলেকট্রন দান করবে না অথবা গ্রহণ করবে না। তাই তারা অধিকতর স্থিতিশীল হয়। এই দ্বিত্ব পূর্ণ থাকলে অথবা কি অষ্টক পূর্ণ থাকলে তারা কি হয়? অধিকতর স্থিতিশীল হয়। এই অধিকতর স্থিতিশীলতার কারণে এই নিষ্ক্রিয় গ্যাসগুলো কি হয়? অন্য কোনো মৌলকে কি করবে না? ইলেকট্রন দান গ্রহণ করবে না। এছাড়া অন্য কোনো মৌল এরা ছাড়ার দিকে বাদ দিলে অন্য কোনো মৌল কিন্তু এই অবস্থায় নেই, অর্থাৎ তাদের দ্বিত্ব বা অষ্টকপূর্ণ নেই। তাই তারা কি করে? তারা স্থিতিশীলতা অর্জন করার জন্য, অর্থাৎ দ্বিত্ব অথবা অষ্টক পূর্ণ করার জন্য ইলেকট্রন দান করে অথবা গ্রহণ করে অথবা ভাগাভাগির মাধ্যমে পরস্পরের সাথে কি করে? বন্ধন গঠন করে। এখন আমরা আয়নিক বন্ধন আলোচনা করব। আলোচনার জন্য আমাদের আসলে বন্ধন গঠন করা কি? কোনো মৌল ইলেকট্রন হয় দান করবে, আরেকটা মৌল কি করবে? গ্রহণ করবে। এভাবে তারা স্থিতিশীলতা অর্থাৎ অষ্টকপূর্ণ করবে, না হলে কি দ্বিত্বপূর্ণ করবে। মূল উদ্দেশ্য কিন্তু এটা, অর্থাৎ স্থিতিশীলতা অর্জন করা। তো সেটা করার জন্য আমরা একটা মৌল নিলাম সোডিয়াম। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখলে হয় 1s2, 2s2, 2p6, 3s1। দেখো এখানে আমাদের মোট 11টা হয়েছে কিনা আমরা একটু দেখে নিই। 2, 4, 6, 7, 10, 11। ওটা ঠিক আছে। তাহলে ইলেকট্রন বিন্যাস সাথে দেখা যায় এটা কিন্তু দেখো এটা সর্বশেষ শক্তি স্তর, সেখানে একটি মাত্র ইলেকট্রন আছে। সে যদি ওই ইলেকট্রনটা দান করে দিতে পারে তাহলে তার পূর্বের কক্ষপথে কত হয়? এখানে কিন্তু 8 আছে, দেখো 2, 6 কত হয়? 8। যদি সেটা দান করতে পারে তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হয় নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো। কার মতো হয়েছে? নিয়নের মতো। এই জন্য সোডিয়াম কি করবে? একটি ইলেকট্রন দান করবে। দেখো এখানে আমি ডায়াগ্রামের মাধ্যমে দেখাইছি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসগুলো। প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, আর তৃতীয় সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে। যদি সেটা কি করে দেয়? দান করে দেয়। দান করে দিলে তাহলে তার ওই কক্ষপথটা আর থাকলো না, কারণ একটি ইলেকট্রন ছিল সেটা চলে গেল। তাহলে সে কি হয়ে গেল? সোডিয়াম আয়ন হয়ে গেল। কারণ ইলেকট্রন চলে গেছে, প্রোটন কিন্তু আগের মতোই আছে। তাই সেটা কি হলো? ধনাত্মক আয়ন বা ক্যাটায়নে পরিণত হলো। এখন আমরা ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করি। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে যে 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। তাহলে দেখো এখানে সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে? 7টি। এখানে 2টি, এখানে 5টি, মোট কয়টি হলো? 7টি। এখন 7টি ইলেকট্রন তার দান করা সম্ভব না। সে যদি একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে
তাহলে সে যদি একটি বাইট থেকে যদি কোনো মৌল থেকে যদি একটি ইলেকট্রন নিতে পারে তাহলে তার কত পূর্ণ হয়? অষ্টক পূর্ণ হয়। তার মানে তখন তার আর্গনের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন সে কি করে? অর্জন করে। তো এখানে দেখো ক্লোরিনের এখানে প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে কিন্তু 8টি আছে, তৃতীয় বা সর্বশেষ শক্তিস্থ যেটা আছে সেটাতে 2, 4, 6, এখানে 7টি। যদি সোডিয়ামের ছেড়ে দেওয়া ইলেকট্রনটা এখানে আসে তখন তার কি হয়? সে অষ্টক পূর্ণ হয়ে যায়। কি পূর্ণ হয়ে যায় স্যার? অষ্টক পূর্ণ হয়ে যায়। তখন ক্লোরাইড আয়ন হয়ে যায়, ঋণাত্মক আয়ন। তখন এটাকে বলা হয় অ্যানায়ন। তাহলে দেখো একটা হচ্ছে যে সোডিয়াম আয়ন আর একটা হচ্ছে কি ক্লোরাইড আয়ন। তাহলে একটা ক্যাটায়ন আর একটা কি আসলো স্যার? অ্যানায়ন। এই বিপরীতধর্মী দুটি আয়ন বা আয়নদ্বয় পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। এই আকর্ষণের ফলে তখন গঠিত হবে কি? সোডিয়াম ক্লোরাইড। এই দুটো আকর্ষণের ফলে কি তৈরি হবে? সোডিয়াম ক্লোরাইড। তাহলে দেখো সোডিয়াম ক্লোরাইড, এখানে দেখো সোডিয়াম ইলেকট্রন দান করেছে আর ক্লোরিন সেটা কি করছে? গ্রহণ করছে। এভাবে সোডিয়াম ক্লোরাইড গঠিত হয়েছে। এই সোডিয়াম ক্লোরাইড একটি আয়নিক যৌগ, কারণ এখানে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে গঠিত হয়েছে। এখানে আয়নিক বন্ধন আছে, তাই এটা কি যৌগ? আয়নিক যৌগ। তাহলে আয়নিক যৌগ পেলে আমরা সেখানে কিন্তু ক্যাটায়নও পাবো, অ্যানায়নও পাবো। তাহলে আমরা মূল কাজ হচ্ছে যে আমাদের নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্থাৎ হয় দ্বিত্ব বা অষ্টক স্থিতিশীলতা অর্জন করা। এই স্থিতিশীলতা অর্জন করার জন্য নিষ্ক্রিয় গ্যাস ছাড়া অন্যান্য মৌলগুলো কি করে? ইলেকট্রন আদান প্রদান অথবা শেয়ারের মাধ্যমে কি করে? বন্ধন গঠন করে। আমরা আজকে ইলেকট্রন আদান প্রদান অর্থাৎ গ্রহণ এবং বর্জনের মাধ্যমে আয়নিক বন্ধন গঠনটা আলোচনা করব। তো তুমি তোমার পাঠ্য বইয়ের যে পাঠগুলো আছে সংশ্লিষ্ট সেগুলো একটু দেখবে, আর বাড়ির কাজ যেটা দেওয়া হয়েছে সেগুলো করার চেষ্টা করবে, এবং সর্বোপরি এই বিষয়গুলো অর্থাৎ যে আলোচনাগুলো করেছি সেগুলো কিন্তু তুমি তোমার খাতায় লিপিবদ্ধ করবে, এবং কোনো জানার যদি আরো থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে সেটা তুমি যোগাযোগ করে এটা সমাধান করে নেবে। তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ।